দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের অন্যতম এক অন্ধকার অধ্যায়, তাই না? কিন্তু প্রশ্ন হল, পুরো বিশ্ব কিভাবে এমন এক ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে গেল? দেখুন, এটা কিন্তু কোনো একটা ভুলের ফল ছিল না, বরং এটা ছিল দশকের পর দশক ধরে জমে থাকা ঘৃণা, প্রতিশোধ আর অনেকগুলো ভুলের এক সম্মিলিত ফলাফল। এই যুদ্ধটা শুধু লক্ষ লক্ষ মানুষের জীবনই কেড়ে নেয়নি, এটা শহরকে পর শহর ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আর একটা বিষয় কি জানেন? আজকের দিনে আমরা যে বিশ্বকে দেখি, এর প্রায় সমস্ত রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক সম্পর্কের মূল, তার শিকড় কিন্তু ওই ভয়াবহ যুদ্ধের মধ্যেই লুকিয়ে আছে। তো চলুন আজ আমরা ঠিক এই বিষয়টার গভীরে যাই, জানার চেষ্টা করি ঠিক কি ঘটেছিল তখন, কেনই বা ঘটেছিল, আর তার প্রভাব আজকের দিন পর্যন্ত কতটা রয়ে গেছে। আমাদের এই গল্পের শুরুটা করতে হবে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পর থেকে, মানে ১৯১৯ সাল থেকে। যুদ্ধ শেষ, বিজয়ী দেশগুলো জার্মানির ওপর একটা চুক্তি চাপিয়ে দিল, যার নাম ভার্সাই চুক্তি। কাগজে কলমে তো এটা ছিল একটা শান্তি চুক্তি, কিন্তু আসলে এটা ছিল একটা প্রতিশোধের চুক্তি, যার শান্তির বদলে বলা যায় আরেকটা আরও ভয়ঙ্কর যুদ্ধের বীজ বুনে দিয়েছিল। এই চুক্তির সবচেয়ে অপমানজনক অংশটা ছিল এর ২৩১ নম্বর অনুচ্ছেদ। এটাকে বলা হতো যুদ্ধাপরাধের ধারা, মানে এই ধারা অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত দায় একা জার্মানির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। একবার ভাবুন তো, একটা গোটা জাতিকে বলা হচ্ছে যে এই সমস্ত ধ্বংসের জন্য তোমরাই দায়ী। এই যে একটা জাতীয় অপমান, এটাই কিন্তু পরের সব বিশৃঙ্খলার জন্য মঞ্চটা তৈরি করে দিয়েছিল। শুধু অপমানই নয়, এর সাথে যোগ হল $৩৩ বিলিয়ন এক অকল্পনীয় জরিমানা। এই টাকার অঙ্কটা এতটাই বড় ছিল যে, শুনলে অবাক হবেন, এর শেষ কিস্তি শোধ করতে জার্মানির ২০১০ সাল পর্যন্ত লেগে গিয়েছিল। ভাবা যায়, প্রায় ১০০ বছর। এই বিশাল জরিমানার চাপে জার্মানির অর্থনীতি তো একদম ভেঙে পড়ল। মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে গেল যে তাদের মুদ্রা, মানে মার্ক, বলতে গেলে কাগজের টুকরো হয়ে গেল। এই ছবিটা দেখুন, ১৯২২ সালে এক প্যাকেট পাউরুটির দাম ছিল ১৬০ মার্ক। ঠিক এক বছর পর ১৯২৩-এ ওই একই পাউরুটি কিনতে লাগত ২০০ বিলিয়ন মার্ক। মানুষ বস্তা ভরে, এমনকি ঠেলা গাড়িতে করে টাকা নিয়ে বাজারে যেত, শুধু সামান্য বাজার করার জন্য। কি ভয়ঙ্কর অবস্থা! দেখুন, যখন একটা দেশ অর্থনৈতিকভাবে শেষ হয়ে যায় আর তার মানুষজন হতাশায় ডুবে থাকে, ঠিক তখনই কিন্তু উগ্র নেতাদের জন্য রাস্তাটা খুলে যায়। আর জার্মানির এই চরম সংকটের মুহূর্তেই মঞ্চে এলেন অ্যাডলফ হিটলার, একজন তুখোড় বক্তা যে মানুষের রাগ, হতাশা আর ক্ষোভকে নিজের সবচেয়ে বড় অস্ত্র বানাতে জানত। হিটলার আর তার নাৎসি পার্টি ঠিক এই সুযোগটাই নিয়েছিল। তারা খুব চালাকির সাথে কয়েকটা সাধারণ শত্রু তৈরি করল। তাদের প্রচারণায় বলা হলো জার্মানির এই সব দুর্দশার জন্য দায়ী ভার্সাই চুক্তি, দেশের ভেতরের ইহুদি আর সমাজতন্ত্রীরা। এই যে একটা ঘৃণার রাজনীতি, এটাই ছিল তাদের ক্ষমতায় আসার মূল চাবিকাঠি। এর মধ্যে ১৯২৯ সালে বিশ্বজুড়ে মহামন্দা শুরু হল, যা জার্মানির অবস্থাকে আরও খারাপ করে দিল। ১৯৩৩ সাল নাগাদ জার্মানিতে বেকারের সংখ্যা দাঁড়াল ৬০ লক্ষে। মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে, বাচ্চারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। আর ঠিক এই চরম হতাশার সুযোগ নিয়ে হিটলার জার্মানির চ্যান্সেলর হয়ে বসল। এরপর ধীরে ধীরে সে নিজেকে দেশের একছত্র অধিপতি বা ফিউরার হিসেবে প্রতিষ্ঠা করল। ক্ষমতায় আসার পর হিটলার তার আসল লক্ষ্যের দিকে এগোতে শুরু করল, একটা বিশাল জার্মান সাম্রাজ্য বা জার্মান রাইক তৈরি করা। আর সেজন্য সে ভার্সাই চুক্তির শর্তগুলো একটার পর একটা ভাঙতে লাগল। কিন্তু সমস্যাটা হলো, ইউরোপের বাকি দেশগুলো প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা ভুলেনি। তারা আরেকটা যুদ্ধ চায়নি, আর তাই তারা অনেকটা চুপচাপ দর্শকের ভূমিকা নিল। আসুন একবার দেখি হিটলার কিভাবে ধাপে ধাপে আগ্রাসন চালিয়েছিল। সে আসলে দেখছিল বিশ্ব ঠিক কতটা সহ্য করতে পারে। যেমন ১৯৩৫ সালে সে ভার্সাই চুক্তি ভেঙে বিমান বাহিনী তৈরি করল। বিশ্ব চুপ থাকল। ১৯৩৮ সালের মার্চে কোনো যুদ্ধ ছাড়াই অস্ট্রিয়া দখল করে নিল। বিশ্ব আবারও চুপ। ওই বছরই সেপ্টেম্বরে যুদ্ধ এড়াতে মিউনিক চুক্তির মাধ্যমে তাকে চেকোস্লোভাকিয়ার একটা অংশ দিয়েই দেওয়া হলো। কিন্তু মাত্র কয়েক মাস পর ১৯৩৯ সালের মার্চে সে তার কথা রাখল না,
পুরো চেকোস্লোভাকিয়া দখল করে নিল। অবশেষে ওই বছর সেপ্টেম্বরে যখন সে পোল্যান্ড আক্রমণ করল, তখন ইউরোপের ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আর এভাবেই শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বের এই যে দুর্বল প্রতিক্রিয়া, এটাকে ইতিহাসে বলা হয় অ্যাপিজমেন্ট বা তোষণ নীতি। মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিনের মতো নেতারা ভেবেছিলেন হিটলারের কিছু দাবি দাওয়া মেনে নিলেই হয়তো সে শান্ত হয়ে যাবে আর একটা বিশ্বযুদ্ধ এড়ানো যাবে। তারা শান্তি চেয়েছিলেন, এটা সত্যি, কিন্তু তারা আসলে বুঝতে পারেনি যে তারা একজন স্বৈরাচারীর সাথে আপোষ করছেন, আর এটাই ছিল এক মারাত্মক ভুল। তো পোল্যান্ড আক্রমণের মাধ্যমে জার্মানি কিন্তু শুধু যুদ্ধই শুরু করেনি, তারা বিশ্বকে একেবারে নতুন ধরনের যুদ্ধ কৌশলের সাথে পরিচয় করিয়ে দিল। এমন এক ভয়ঙ্কর কৌশল যা খুব দ্রুত পুরো ইউরোপের মানচিত্রই বদলে দিয়েছিল। এই কৌশলের নাম ছিল ব্লিটজক্রিগ। জার্মান ভাষায় এর মানে হল বিদ্যুৎ গতির যুদ্ধ। আর এর আইডিয়াটা ছিল খুবই সহজ কিন্তু বিধ্বংসী। সেটা হলো শত্রুর ওপর এত দ্রুত আর অতর্কিতে হামলা করো যে তারা কিছু বুঝে ওঠার আগেই যেন তাদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে এবং তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই ব্লিটজক্রিগ কৌশলটা মূলত তিনটা জিনিসের উপর নির্ভর করত। প্রথমত, ট্যাঙ্কের ঝাঁক, যা শত্রুর ডিফেন্স লাইন ভেঙে গুড়িয়ে দিত। ঠিক এরপরই আকাশ থেকে হামলা চালাত জার্মান বিমান বাহিনী বা লুফটওয়াফে। তারা বোমা ফেলে বিশৃঙ্খলা আর আতঙ্ক তৈরি করত। আর সবশেষে অবিশ্বাস্য গতিতে পদাতিক বাহিনী এগিয়ে গিয়ে শত্রুকে আবার সংগঠিত হওয়ার কোনো সুযোগই দিত না। এটা ছিল এক কথায় এক সমন্বিত দুঃস্বপ্ন। কিন্তু প্রশ্ন হল, জার্মান সৈন্যরা কিভাবে দিনের পর দিন, রাতের পর রাত এমন অমানসিক গতিতে লড়ে যেত? এর পেছনে একটা গোপন আর ভয়ঙ্কর কারণ ছিল। সৈন্যদেরকে নিয়মিত পারভিটিন নামে একটা ড্রাগ দেওয়া হতো, আর এই পারভিটিন আজকের দিনে ক্রিস্টাল মেথ নামে পরিচিত। এই ড্রাগটা তাদের ক্লান্তি, ঘুম, এমনকি ভয় পর্যন্ত দূর করে দিত। এক কথায় তাদের একটা ভয়ঙ্কর যুদ্ধযন্ত্রে পরিণত করেছিল। ব্লিটজক্রিগের এই ঝড়ের সামনে ইউরোপের দেশগুলো আক্ষরিক অর্থেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। ১৯৪০ সালের মাঝামাঝি নাগাদ প্রায় পুরো ইউরোপই নাৎসিদের দখলে চলে যায়। মনে হচ্ছিল হিটলারের জয় এখন শুধু সময়ের অপেক্ষা, আর তার বিরুদ্ধে লড়ার জন্য একাই দাঁড়িয়েছিল ব্রিটেন। তো তখন যুদ্ধের ময়দানটা মূলত দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল হিটলারের নেতৃত্বে অক্ষ শক্তি, যেখানে জার্মানির সাথে ছিল ইটালি, আর অন্যদিকে ছিল মিত্রশক্তি, যেখানে ফ্রান্স হেরে যাওয়ার পর যুক্তরাজ্য বলতে গেলে একাই লড়ছিল। এই সময়ের সবচেয়ে নাটকীয় ঘটনাগুলোর একটা ঘটেছিল ফ্রান্সের ডানকার্ক সৈকতে। যুদ্ধে হেরে প্রায় ৪ লাখ ব্রিটিশ আর ফরাসি সৈন্য ওখানে আটকা পড়ে যায়। ভাবুন অবস্থাটা, সামনে উত্তাল সমুদ্র আর বাকি ৩ দিক থেকে ঘিরে ধরেছে জার্মান বাহিনী। এটা ছিল একটা নিশ্চিত মৃত্যুর ফাঁদ। এই প্রায় অসম্ভব পরিস্থিতিতে উইনস্টন চার্চিল অপারেশন ডায়নামো নামে একটা উদ্ধার অভিযান শুরু করেন। আর এটা শুধু কোনো সামরিক অভিযান ছিল না, এটা ছিল একটা গোটা জাতির চেষ্টা। বড় বড় যুদ্ধজাহাজের সাথে সাথে সাধারণ জেলেদের মাছ ধরার নৌকা, ছোট ছোট প্রমোত্তরী, সবাই ছুটে গিয়েছিল সৈন্যদের ফিরিয়ে আনতে। প্রায় ৩.৫ লাখ সৈন্যকে ওখান থেকে উদ্ধার করা হয়। ইতিহাসে এটাকে ডানকার্কের মিরাকেল বলা হয়। কিন্তু এই উদ্ধারের একটা বড় মূল্য দিতে হয়েছিল, আর সেটা হলো ফ্রান্সের পতন। ফ্রান্সের আত্মসমর্পণের পর ১৯৪০ সালের জুলাই মাস আসতে আসতেই ইউরোপের মানচিত্রটা যেন পুরোপুরি বদলে গেল। হিটলারের নিয়ন্ত্রণে তখন অস্ট্রিয়া, পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, লক্সেমবুর্গ, নেদারল্যান্ডস আর ফ্রান্স। প্যারিস থেকে ওয়ার্সো পর্যন্ত উড়ছিল নাৎসিদের স্বস্তিকা পতাকা। দেখে মনে হচ্ছিল হিটলারের জয় এখন আর কেউ আটকাতে পারবে না। আর ঠিক এই অন্ধকার সময়, যখন সবার মনে হচ্ছিল সব শেষ, তখন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এক ঐতিহাসিক ভাষণ দিলেন। এই ভাষণটা যেন প্রতিরোধের আগুনে ঘি ঢেলে দিল। তিনি বলেছিলেন, আমরা সৈকতে লড়ব, আমরা মাঠে লড়ব, রাস্তায় লড়ব, পাহাড়ে লড়ব, আমরা কখনো আত্মসমর্পণ করব না। চার্চিলের এই কথাগুলো প্রতিরোধের একটা নতুন অধ্যায়ের সূচনা করল। কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে, তাই না? যখন পুরো ইউরোপ পরাজিত আর আমেরিকা তখনও যুদ্ধের বাইরে, তখন শুধু একটা দ্বীপ রাষ্ট্র একা কিভাবে এই বিশাল নাৎসি যুদ্ধযন্ত্রের বিরুদ্ধে টিকে থাকবে?
ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।